আপনারে দেখলে আমার ভীষণ প্রেম প্রেম কেন পায় মাস্টার মশাই? এমন বাক্য শুভ্র রাঙ্গার ছোট্ট কাগজে কেউ লিখে একটা নীল রাঙ্গার টিপ সহ রেখে গিয়েছে প্লাবনের টেবিলটার উপরে। মধ্যাহ্নে প্রাইভেট পড়তে আসা এক ঝাঁক কিশোর কিশোরী তখন বেশ হাসাহাসি করলো মাস্টার মশাইয়ের টেবিলের উপর থাকা চিরকুটখানা দেখে। হাসাহাসির শব্দ শুনে তখন তাদের গম্ভীর মুখে মাস্টার মশাই পাশের রুমে ছুটে আসলো এক রাম ধমক দেওয়ার উদ্দেশ্যে। তখন এই চিরকুট দেখে তার শরীর কাঁপিয়ে কাশিও শুরু হয়ে গেল। ছাত্রছাত্রীদের সামনে লজ্জায় যেন মাটিতে মিশে যেতে ইচ্ছে করলো। চিরকুটখানা নিজের ঢোলা ফতুয়াটার পকেটের ভাঁজে খুব বিরক্তে ছুঁড়ে ফেলে চোখ রাঙিয়ে উঠে মাস্টার মশাই। শ্যামবর্ণা চাপদারিওয়ালা এই 25-এর যুবকের চোখ রাঙ্গানিতে চুপ হয়ে যায় ভীষণ হাসাহাসি, থেমে যায় কৌতুক মাখানো মজা। সবাই নিজেদের আসনে চুপটি করে বসে পড়ে। মাস্টার মশাইয়ের পরিস্থিতি স্বাভাবিক করতে কালো রঙের শক্ত বোর্ডে সাদা চকের আঁচড় কাটতেই হুড়মুড় করে পাঠশালার দরজায় হাজির হলো পাঠশালার অতি জনপ্রিয় চঞ্চল সপ্তদশী কিশোরী উড়নচণ্ডী ওরফে তিস্তা। পাঠশালার মধ্যিখানে অবস্থানরত ছাত্রী ভ্রমরী উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, তিস্তা, পচা বস্তা আসছে, মাস্টার মশাই। মাস্টার মশাইয়ের হাতের চকখানা মাটিতে পড়ে যায় বিরাট চিৎকারে। আর কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাণ্ডের ভাবনায় একটু অন্যমনস্ক ছিল বিদায় চকের এ দশা। তিস্তা মাস্টার মশাইয়ের হতভম্ব অবস্থা দেখে ফিক করে হেসে দেয়। মাছ সিথি কাটা মাথায় দুটো ছোট ছোট ঘাড় অবধি ঝুলে থাকা বেনি ঘোরাতে ঘোরাতে বলে, মাস্টার মশাই দাঁতে পোকা, মাস্টার মশাই বড্ড বোকা। তিস্তার এই নির্বোধ ছন্দখানি কারো কান অবধি পৌঁছয়নি। তিস্তার কানই নিজেকে ধন্য মনে করলো এই সুন্দর ছন্দখানা শুনে। তাছাড়া মাস্টার মশাইয়ের কান অবধি ছন্দটা গেলে উড়নচণ্ডীর গাল দুটো চড়িয়ে ছাল তুলে দিত। এজন্য নিজের কণ্ঠস্বরের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে তিস্তা। সে ধীর শব্দ প্রদান করে ছন্দখানি বের করছে বলেই তার গাল দুটো আজ বেঁচে গেল। এতক্ষণ অবধি ঘটে যাওয়া সবটা বিব্রতকর পরিস্থিতি রাগ তিস্তার উপরে গিয়ে পড়ল। চিকন বেতের লাঠিটা দিয়ে তিস্তার বাহাতের বাহুতে আঘাত করে মাস্টার মশাই। শাসানির স্বরে বলে, তুই রোজ রোজ পড়তে আসিস দেরি করে, বাড়িতে কি কাজ করিস রে? তোর বাবারে আমার কাছে আসতে বলবি, তোর আর পড়াশোনা হবে না, এতটুকুতেই থামাতে বলবো। বিয়ে করে সংসার ঠেলবি, সেটাই ভালো। তিস্তা মাথা নিচু করে পায়ের নখ দিয়ে মাটির মাঝে আঁচড় কাটে। রোজ রোজ মাস্টার মশাই একই কথা বলে, নতুন কিছু বুঝি বলা যায় না? বিয়ে করলে কি আর সে এত দুষ্টুমি করতে পারবে? মাস্টার মশাইটা বড্ড বোকা, বুঝে কম। তিস্তার প্রাণপ্রিয় সই নিজের কণ্ঠটা সাধারণের থেকে একটু উঁচু করে বলল, মাস্টার মশাই, উড়নচণ্ডী তো আজ অনেক আগে পাঠশালাতে আসবো বইল্লা ঘর থেকে বের হইছে, তবুও ও অত দেরি করলো কেন? কোথায় ছিল জিজ্ঞেস করেন। ভ্রমরীর কথা শুনে প্লাবনের ভ্রু খানিকটা কুঁচকে আসে। বিরক্তিমাখা কণ্ঠে বলে, কার বাড়িতে আম জাম কাঁঠাল এসব চুরি করতে গিয়েছিলি, নাকি বেলি ফুল কুড়াতে গিয়েছিলি? তিস্তা নিজের শোয়ের পানে রক্তচক্ষু নিক্ষেপ করে। সঠিক সময় সঠিক বাসটা খাওয়াতে মেয়েটা উস্তাদ। প্লাবন তিস্তার কান টেনে দিয়ে বলে, আর যদি কখনো দেরি হয় তবে এ মুখে হবি না। মুখে কি কুলু পেটেছিস? কথা বলিস না কেন? কথা বললেই তো আপনি মারবেন মাস্টার মশাই। তিস্তার সহজ সরল কথাটাতে তার কান টান খাওয়ার পরিমাণ বাড়ল। সাথে বাড়ল মাস্টার মশাইয়ের কণ্ঠের তেজ। চেঁচিয়ে বললেন, প্রশ্নের আগে তোর জবাব তৈরি, কিন্তু কাজের বেলা কাজকলা। যা টেবিলে গিয়ে বস, আর বিরক্ত করবি না, কেমন? যা। তিস্তার মাথা নড়িয়ে ধপ করে ভ্রমরীর পাশে গিয়ে বসলো। তাল মাটিতে পড়ার মতন শব্দ করে মার বসালো সই এই পিঠে। ভ্রমরী ব্যথাতুর কণ্ঠে আহ করে উঠল। ভেসে এলো মাস্টার মশাইয়ের আরেক দফা রাম ধমক। অতপর কানে ধরিয়ে দাঁড় করিয়ে রাখলো পুরোটা সময়।
কখনো একে কখনো ওকে বিরক্ত করতে গেলে পড়ার সময়টুকু মাঝে মাঝে পিঠে বেতের আঘাতেও খেলে। এ আবার নতুন কি? প্রতিদিনের পুরাতন রুটিন। পড়া প্রায় শেষের দিকে ভ্রমরী এতক্ষণে পেট জমিয়ে রাখা কথাগুলো আর জমিয়ে রাখতে না পেরেই বলে ফেলল। জানিস তিস্তা, মাস্টার মশাইকে কে যেন চিরকুট দিয়েছে, তাও আবার প্রেম প্রেম চিরকুট। তুই দেরিতে এলি বলে মজাটা পেলি না, এই জন্যই বলি তোর তাড়াতাড়ি আসার অভ্যাস করা উচিত। কি ভয়ঙ্কর মজাটা থেকে বঞ্চিত হলি। তিস্তা মুখ ভেঙচি দিয়ে উঠে ফিসফিস করে বলে, তুই আর তোর মাস্টার মশাই মিলে প্রেম প্রেম চিরকুট পড় আর মজা নে। আমার কি দাঁড়া, তুই আমায় মার খেয়েছিস না ডাইনি, এবার দেখ তোর কি করি। তিস্তা এখন হুমকিময় কণ্ঠে ভড়কে যায় ভ্রমরী। ভয় ভয় কণ্ঠে কিছু বলার আগেই তিস্তা চওড়া কণ্ঠে বলে উঠল, মাস্টার মশাই, আপনার নাকি কেউ চিরকুট দিয়েছে, আমাদের মিষ্টি খাওয়াবেন না? চিরকুট পাইলে মিষ্টি খাওয়াইতে হয়। প্লাবনের সবে বোর্ডের শেষ লেখাটুকু সম্পূর্ণ করছে। তিস্তার দুষ্টমি মাখা কণ্ঠে সে মনে মনে কিছুটা হোঁচট খায়, নিজেকে ধাতস্থ করে সেকেন্ডে বিষের মাঝেই। হাতের মাঝে লিখে ক্ষয় হওয়া অর্ধেক চকটুকুন ছুঁড়ে মারে তিস্তা বরাবর। তর্জনী আঙ্গুলটা উঁচিয়ে ধমকের স্বরে বলে, এতটুকু একটা মেয়ে, কি বুঝিস চিরকুটের? দিন দিন যে গোল্লায় যাচ্ছিস, বাড়ির মানুষ জানে নাকি জানানোর ব্যবস্থা করব? তিস্তা যতটুকু পারে নিজের মুখমণ্ডলে নিষ্পাপের ছোঁয়া এনে অসহায় কণ্ঠে বলে, মাস্টার মশাই, আমি তো জানতাম না এসব, এই ভ্রমরই বলেছে সব। ভ্রমরীর পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় প্লাবন, রাশভারী কণ্ঠে বলে, বোর্ডে করানো অঙ্কটা তুমি কাল 5 বার করে আনবে ভ্রমরী, মনে থাকবে? ভ্রমরী কেবল অসহায়ের মতো মাথা নাড়িয়ে বলে, আচ্ছা মাস্টার মশাই। এই আচ্ছা কি আচ্ছা বলবা, কেমন? ভ্রমরী আবার পুতুলের ন্যায় মাথা নাড়ায়। প্লাবন এবার সবার উদ্দেশ্যে বলে, যাও, আজ সবার ছুটি, বিকেল তো হয়েছে, মনে হয় 5টা বাজে। যাও সবাই, কাল ঠিক সময় চলে আসবে। আর হ্যাঁ, এই চিরকুট নিয়ে উল্টাপাল্টা কথা যদি আমায় নিয়ে ছড়িয়েছে তবে খবর আছে। সবাই যার যার মতো মাথা নাড়িয়ে দ্রুত বই খাতা নিয়ে ছুট লাগায় নিজেদের গন্তব্যে। তাদের সাথে তিস্তাও যোগ দিতে নিলে প্লাবন গম্ভীর কণ্ঠে বলে, তিস্তা, তুই কোথায় যাচ্ছিস? আজ তুই দেরি করে এসেছিস, তাই তোর শাস্তি হলো সন্ধ্যা অবধি এখানে পড়বি। আমি একটু বাজারে যাব, তোর বাবাকে বলবো যাওয়ার সময় যেন তোকে নিয়ে যায়। তুই তো ছাড়া গরু একা ছাড়া যায় না আবার। তিস্তা তেতে ওঠে, কিন্তু কে পরোয়া করে তার তেজ। ভ্রমরী হাসতে হাসতে ঠিক হয়েছে বলে বেরিয়ে যায়। তিস্তা মুখ ভেঙচি কেটে আবার নিজের জায়গায় বসে পড়ে। পুরো রুমটাতে সে একা, টিনের চালের ঘর। মাস্টার মশাইও তাদের বাড়ির জন্য বাজার করতে গ্রামের হাটে চলে গিয়েছে। মাস্টার মশাইয়ের অসুস্থ মা ছাড়া পুরো বাড়িতে আর কেউ নেই। মানুষটা প্রায় শয্যাশায়ী, মাঝে মাঝে একটু হাঁটাহাঁটি করে, কোনো কাজ করতে পারে না। তারা আগে শহরে থাকলেও মাস্টার মশাই একটু নিবিড়ভাবে বাস করার জন্য এই গ্রামে খুঁটি গেড়েছে। শিক্ষিত হওয়ায় গ্রামের স্কুলের পাঠদান করার সাথে বাড়িতে প্রাইভেট পড়ায় মধ্যাহ্নের দিকে। তাদের বাড়ির কিছু কাজ গ্রামের এক চাচি করে দেয়। মাস্টার মশাই তার বিনিময়ে বেশ কিছু টাকা করে দেয় অবশ্য, আর বাদবাকিগুলো মাস্টার মশাই করে। বেশ খানিকটা সময় নিজের মাধ্যমিকের বইটা নেড়েচেড়ে সরু টেবিলটার উপর গভীর নিদ্রায় চলে যায় তিস্তা। সারাদিনের দৌড়ঝাঁপে দেহটা বেশ ক্লান্ত, এবার একটু স্বস্তি মিলুক তারও। গ্রামের পদ্মর বাড়ি ফিরছে প্লাবন, এক হাতে তার বাজারের জিনিসপত্র। ঠিক বাড়ির কাছাকাছি আসার পর তার মনে পড়ল পকেটে থাকা ভীষণ অযত্নের চিরকুটখানার কথা, যা একজন ভীষণ দুষ্টমি বুদ্ধি দিয়ে লিখেছে। আদৌ চিরকুটের লেখা ভাষাগুলো গভীরতা হয়তো তার জানা নেই, তবুও মাস্টার মশাইকে বিব্রত অবস্থাতে ফেলার জন্য এই কুব্যবস্থা। প্লাবন চিরকুটটাতে বেশ খানিকটা সময় হাত বুলায়। লেখাগুলোর মাঝে তিস্তা ছোট গোলগাল মিষ্টি মুখখানা ভেসে আসে।
মেয়েটা চিরকুট লিখেছে মজা করার জন্য, কিন্তু সে ভুলেই গেছে মাস্টারমশাই প্রতিনিয়ত তার খাতা দেখে, তার হাতের লেখা চিনে। এমনকি পায়ের নখ হতে মাথার চুল অবধি সব মাস্টারমশাই জানে। আনমনে হাসে মাস্টারমশাই। পথিমধ্যে বাড়ির পাশে মতিন চাচার সাথে দেখা হলো। মাস্টারের থেকে দ্বিগুণ বয়সী লোকটা মাস্টারকে দেখার সাথে সাথেই সম্মানের সহিতে বলল, আসসালামু আলাইকুম মাস্টার মশাই, কেমন আছেন বাবা? প্লাবনও সালামের উত্তর দিয়ে শ্রদ্ধার সাথে বলল, এই তো চাচা, ভালো। আপনি? আমিও মেলা ভালো আছি বাবা। কিছুর প্রয়োজন হলে আমাকে জানাবেন। আপনি আসার পর থেকে গ্রামের ছেলে পেলে স্কুলে যাওয়ার আগ্রহ দেখায়। আপনার প্রতি আমগো কৃতজ্ঞতা রইল। প্লাবন কেবল মুচকি হাসে। 2 বছর যাবৎ সবার মুখে একই কথা শুনে আসছে। বেশ শান্ত স্বভাবের হওয়াতে রাতারাতি গ্রামের সবার পছন্দের তালিকায় পড়ে গেছে। প্রায় বছর 2 আগে এ গ্রামে এসেছিল তারা। এরপর থেকেই গ্রামের সবার কাছে মাস্টারমশাই হয়ে গেছে। ছোট বড় সবার সম্মানের পাত্র। কেউ তার মুখের উপর কথা বলে না, কেবল একজন ছাড়া। প্লাবন আবারও মুচকি হাসে। বাড়ি ফিরতে ফিরতে প্রায় 8টা বাজলো প্লাবনের। পড়ার ঘরে আলো জ্বলছে দেখে অবাক হলো। ঘরটার ভিতরে গিয়ে সে অবাক হা হয়ে গেল। তিস্তা মেয়েটা এখনো বাড়ি যায়নি, বরং নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। অন্য দিন হাজার বলে গেলেও মেয়েটা থাকে না, আর আজ এত রাত অবধি এখানে। প্লাবন হালকা হাসে। ঘুমিয়ে থাকা নিষ্পাপ মুখখানার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা বেশ আদুরে। অন্য শিক্ষার্থীদের মতো তাকে ভাবতে পারে না প্লাবন। মেয়েটা অপ্রস্তুতময় দুষ্টমি তার নজর কাড়ে যে তার। নিজের মুগ্ধতা নিজের মাঝে চেপে রাশভারী কণ্ঠে ডেকে তুলল তিস্তাকে। তিস্তা প্রথমে বুঝতে না পারলেও পরক্ষণে এত রাত অবধি ঘুমিয়ে থাকার জন্য কতক্ষণ হা হুতাশ করলো। একা একা চলে যাওয়ার প্রস্তুতি নিতেই প্লাবন নিজের টর্চ লাইটটা নিয়ে বের হয়ে এলো। একা রাতে কোনো মতেই ছাড়া যাবে না যে। খুব দ্রুত বাড়ি ফেরার জন্য বাগানের পথ ধরে বাড়ি ফিরছে প্লাবন আর তিস্তা। প্লাবনে বড় বড় স্যান্ডেল জোড়া তিস্তার পায়ে শোভিত আছে। মেয়েটা জুতো পরে আসেনি। আধার রাস্তায় কিছু পা বিঁধলে কেটে কেটে হয়রান করবে। বেশ আহ্লাদিত, তাই প্লাবনের জুতো তাকে দিয়েছে। বুকের মাঝে বৈদুখানা চেপে সাবধানে পা ফেলে চলছে তিস্তা। কেমন গা ছমছমে রাস্তা, তার ভীষণ ভয় করছে। তাই দ্রুত গিয়ে মাস্টারমশাইয়ের হাতটা চেপে ধরল সে। প্লাবন সাবধানে পা ফেলতে ফেলতে বলল, কিরে, ভয় পাচ্ছিস? তিস্তা ভীত স্বরে বলল। হ্যাঁ। প্লাবন আর কিছু না বলে তিস্তার হাতটা ধরে দ্রুত এগিয়ে যাচ্ছে। হঠাৎ বাগানের অপর পাশ থেকে কিছু একটা শব্দে ভয় পেয়ে যায় তিস্তা। ধীর গতিতে বলে ওঠে, আম্মা গো, ভূত! প্লাবন দ্রুত তিস্তার মুখ চেপে ধরে। হুঁশিয়ারি কণ্ঠে বলে, চুপ কর, ভূত না, কোনো মানুষ, চুপ কর। তিস্তা তবুও কেঁপে ওঠে। প্লাবন গাছের পাতাগুলো একটু সরাতেই দেখে মোড়লের বাড়িতে চকচকে ঝকঝকে জামা কাপড় পরা কতগুলো মেয়ে ঢুকছে। তিস্তা কৌতূহল নিয়ে তাকিয়ে থাকলেও প্লাবনের যা বোঝা তা বোঝা হয়ে যায়। সে তিস্তার হাত ধরে ব্যক্তিব্যস্ত স্বরে বলে, চল তিস্তা, দেরি হচ্ছে। তিস্তা তখনও কৌতূহল চোখে তাকিয়ে প্লাবনকে উদ্দেশ্য করে বলে, মেয়েগুলো মোড়ল চাচার বাড়িতে কেন? এরা কারা মাস্টার মশাই? আমাদের গ্রামের তো না। প্লাবন উত্তর দেয় না, কেবল রাশভারী কণ্ঠে বলে, যেখানে সেখানে প্রশ্ন করতে নেই তিস্তা, তাড়াতাড়ি চল এখান থেকে, কেউ দেখতে পেলে সর্বনাশ হবে। তিস্তার কৌতূহল তবুও মিটে না। এ ব্যাপারে তা জানতে হবে যে। মাস্টার মশাইয়ের মনে ভয় ঢুকে। মেয়েটা যা কৌতূহল প্রবণ, এত দ্রুত ওর কৌতূহল মিটবে না। ওর ঝোঁক না আবার কোনো সর্বনাশ ডাকে। আকাশে মেঘগুলো খানিকটা তুলোর মতন লাগছে। শরতের আকাশটা ভীষণ আদুরে হয়, দেখলেই মনে হয় ছুঁয়ে দিতে। এমন এক অদম্য ইচ্ছা নিয়ে সেই আকাশ পানে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তিস্তা। সাথে হেঁটে যাচ্ছে গ্রামের সরু পথ দিয়ে। তার সাথে আজ কেবল মাস্টার মশাই আছে।
মাস্টারমশাই নিজের সাইকেলটা নিয়ে হাঁটছে গম্ভীরভাবে। তিস্তা কতক্ষণ মনের মাঝে হাবিজাবি ভেবে হঠাৎ মাস্টারমশাইকে প্রশ্ন করলো। আচ্ছা মাস্টার মশাই, আপনার একটা কথা বললে রাখবেন? মাস্টারমশাই খানিকটা ভুরু কুচকায়, সন্ধিহান কণ্ঠে বলে, উল্টা পাল্টা চাইবি নাকি? আপনার সবসময় মনে হয় আমি উল্টা পাল্টা চাই। থাক, লাগবে না। তিস্তা এখন অভিমানে গোপনে হাসে মাস্টারমশাই। শরতের কোমল বাতাসে ছুঁয়ে যাচ্ছে শরীর, একটু কেঁপে কেঁপে উঠছে অভিমানী সপ্তদর্শী। মাস্টারমশাই কিছু বলে না, কারণ তিস্তা আবার নিচ থেকে আসবে কথা বলার জন্য। মিনিট পাস পেরিয়ে যায়, তিস্তা চুপ রয়। এখন যে পথটি দিয়ে হাঁটছে তা বা পাশে একটা মরা নদী আছে। মৃত নদী হলেও তার রূপের যেন অন্ত নেই। তিস্তা মৃত নদীটির দিকে তাকিয়ে আনমনেই বলে, জানেন মাস্টার মশাই, এই গ্রামে অনেক আগে এক জমিদার বাস করত। তার নাম ছিল অন্দরমোহর। ওনার সহধর্মিনীর এই নদীটা খুব পছন্দ ছিল। ওনার পছন্দকে আরও সৌন্দর্যময় করে তুলতে নদীটির পাড় চীনা পাথর দিয়ে বাঁধানো হয়, একটি বিশাল বসার জায়গা বানানো হয় সুন্দর করে। অন্দরমোহরের স্ত্রীর নাম ছিল মধুসখী। সেই নাম অনুসারে নদীটির নাম রাখা হয় মধুসখী। কিন্তু এই প্রিয় নদী কাল হয়ে দাঁড়ায় মধুসখীর। একদিন এই নদীতে ডুবেই সেই মানবী মারা যায়। এরপর নাকি প্রায় কত যুগ নদীটি মৃত ছিল। এর পানি শুকিয়ে চর জেগেছিল, কিন্তু হঠাৎ একদিন সবাইকে অবাক করে নদীটিতে আবার পানি আসলো। নদীটি ভরে গেল, তার রূপ আরও বেড়ে উঠল। প্লাবন খুব মনোযোগ দিয়ে সবটা শুনল। সে এগুলো জানে। গত 2 বছর যাবৎ অনেকেই এ নদীটিকে জাদুময় নদী বলে আখ্যায়িত করে। অনেকে তো রাতে এখান দিয়ে আসে না। গ্রামীণ কিছু কুসংস্কার তো থেকেই যায়। তবে সে পুরনো গল্প নতুন করে তিস্তার মুখ থেকে শুনতে ভালোই লাগছে, তাই সে নীরব শ্রোতা হয়ে সবটা শুনল। এবার সে প্রশ্ন করল, তাহলে তিস্তা নদীটি আবার মৃত হলো কিভাবে? তিস্তা একটু খুশি হলো। মাস্টারমশাই তার কাছ থেকে কিছু জানবে, শিখবে, সেটা যেন বিশ্বজয় করার আনন্দ দিল তাকে। সে উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, এই নদীটা আবার মৃত বলে ঘোষণা দেয়া হয় প্রায় 17 বছর আগে। আমি জন্মানোর 5 দিনের মাথায় নাকি নদীটা মারা যায়। এর চর জেগে ওঠে। আমি যখন মায়ের পেটে আসি তখনই নাকি নদীটা তার স্রোত হারিয়ে ফেলে, গতি কমিয়ে দেয়। জানেন মাস্টার মশাই, আমার কি মনে হয়? মাস্টারমশাই উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বলল, কি মনে হয়? আমি জন্ম নেওয়ার সাথে সাথে নদীটা মারা গেছে। বোধহয় আমি মারা গেলে নদীটা আবার বেঁচে উঠবে। প্লাবনের পাটা আপনা আপনি থেমে যায়। কথাটা মস্তিষ্ক অবধি পৌঁছতেই খানিকটা নড়ে ওঠে সে। ধমক দিতে গিয়েও নিজেকে ধাতস্থ করে বলে, তাহলে এক কাজ কর, তুই বরং তাড়াতাড়ি মরে যা। তুই বেঁচে থেকে তো কারো কোনো কাজে আসছিস না, বরং মরে গিয়ে কাজে লাগবি। এই মৃত নদীটা জীবিত হয়ে গেলে এখানে মাছ চাষ করা যাবে। তারপর কত মানুষ সেই মাছ বিক্রি করে তাদের উদরপূর্তি করতে পারবে। কি বলিস? তিস্তা মাথা নত করে কেবল ঘাড় কাত করে, যার অর্থ ঠিক আছে। প্লাবন অবাক হয়, এত ভদ্র মেয়ে তো তিস্তা না। এদিকে সপ্তদর্শী তিস্তার মানে অভিমানের পাহাড়টা আরো একটু বড় হয়। মাস্টারমশাইকে সে ওই কথাটা বলছিল যেন মাস্টারমশাই তাকে ধমক দেয়। ধমক দিয়ে বলে, এসব কথা বলবি না। কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে মাস্টারমশাই কিনা তাকে মরে যেতে বলল। মাস্টারমশাই কি বুঝে না? তিস্তার ভীষণ আদুরে লাগে মাস্টারমশাইয়ের বকা। অভিমান অধিক হওয়ায় চোখের কোণে উকি দেয় অশ্রুকণা। সে তাড়াতাড়ি বইয়ের ব্যাগটা আঁকড়ে ধরে ছুট লাগায়। তিস্তায় এহেন কাণ্ডে প্লাবন বেশ অবাক হয়। পিছন থেকে কয়েকবার ডাক দেয়, কিন্তু কে শুনে কার কথা। প্লাবনের মনে সামান্য বিষণ্ণতা কড়া নাড়ে, কিন্তু মেয়েটাকে তখন আহ্লাদ দেখালে সে সব কথা আবারও বলতো। আর প্লাবনের দেহের মাঝে ছোট্ট হৃৎপিণ্ড তার রক্তক্ষরণ হতো। তিস্তা আজ স্কুল না গিয়ে ফিরে এসেছে, তখন ছুট লাগিয়ে স্কুলে গেট অবধি গিয়েও স্কুলে যায়নি।
অন্য রাস্তা দিয়ে বাড়ি চলে এসেছে। হুটহাট মন খারাপ হয় আজকাল, মা বলছে এ বয়সে ওইটুকু আটটু হয়। তিস্তা মন খারাপ করে উঠানের এক কোণে বসে দাঁড়িয়ে আছে। তার মা তনয়া চুলোয় ভাত বসিয়ে মেয়ের দিকে এগিয়ে আসে, আদুরে কণ্ঠে বলে, কি হলো আজ তিস্তামণির? সে আজ দৌড়ঝাঁপ করছে না যে? আজ যে তোমার আপাই আসবে সে খেয়াল আছে? আমার হুটহাট মন খারাপ করে আম্মা, আমার ভালো লাগে না কিছু। তিস্তার দাদির এমন কথায় তিস্তা ড্যাব ড্যাব করে তাকায়। তার বিয়ে করার জন্য মন খারাপ হচ্ছে। ছি, এ তাহলে কেমন মন খারাপ? তনয়া বেশ বিরক্ত স্বরে বলে, আম্মা, এইসব আপনার ছেলে শুনলে কিন্তু আবার রাগারাগি করবে। আপনি ওর সামনে এগুলো বলবেন না দয়া করে। বৃদ্ধ মহিলা এবার নিজের ঘর থেকে বেরিয়ে আসে, খুঁড়িয়ে খুঁড়িয়ে নাতনির কাছে এসে বলে, হ, এখন আমার কথা তো তোমরা কেউ শুনবা না। সংসারে এখন হইলাম গিয়ে আমি পুরাতন ভাঙা থালার মতন, যা কাজে আসে না অথচ ফালাইতে পারো না মায়ায়। তাও তোমারে বলি বউ, মায়া মানুষের শরীর বাড়ার সাথে সাথে মানুষের দৃষ্টি লোভ বাড়ে। তাই কাল বিলম্ব না কইরা মাইয়া শ্বশুর বাড়িতে পাঠায় দেওয়াই উচিত। তনয়া খানিক বিরক্ত হয় শাশুড়ি কথায়। এসব কুসংস্কারে এখনো তার শাশুড়ি ধরে রেখেছে। মেয়েটার মাথায় এসব ঢুকলে আর পড়াশোনা করবে? এমনিতেই তো প্রচুর দুষ্ট। তিস্তা বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো, মুখ ভেঙচি দিয়ে বলল, আম্মা, তোমার শাশুড়ির বিয়ে করার শখ জেগেছে, সেটা তো বলতে পারছে না, তাই আমার নাম চালাচ্ছে। কি যুবতী, তাই না? তনয়া মেয়ের এমন বেশরম কথায় হেসে উঠে। বৃদ্ধ লতিফা ফোকলা দাঁতে একটু হেসে লজ্জারাঙ্গা কণ্ঠে একটু শাসনের সুরে ঢেলে বলল, দিনে দিনে গতর বারে আর ইত্রামি বারে মাইয়ার। তিস্তা দাদির গাল টেনে দেয়। ফিক করে হেসে উঠে তিনজনে। দাদিকে কে সে বেশিরভাগ সময় যুবতী ডাকে, কারণ দাদি পছন্দ করে না তাকে কেউ বৃদ্ধ ভাবুক। তিস্তার ডাকে দাদি বেশ আনন্দিত হয়। আজ দুপুর 3টা বাজার আগেই তিস্তা হাজির পাঠশালায়। পরনে তার নতুন লাল টুকটুকে গোল ফ্রকটা। তিস্তার বয়স 17 হলেও দেখতে বেশ বাচ্চাদের মতন ছোট। প্লাবন সবে স্নান করে এসেছে। খেতে যাওয়ার জন্য রান্নাঘরে যেতে তার টিনের চালের পড়ার ঘরটি চোখে পড়ল। লাল টুকটুকে ফ্রক পরা এক কিশোরী মাথা নিচু করে বসে রইল। প্লাবন খানিকটা অবাক হলো, তিস্তা তো এত তাড়াতাড়ি পড়তে আসার মেয়ে না। প্লাবন নিজের খাবারের কথা বলে দ্রুত পাঠশালার রুমটিতে চলে যায়। তিস্তার কাছাকাছি আসাতে কান্নায় শব্দে ভেঙে এলো। প্লাবনের বুকটা খানিক মোচড় দিয়ে উঠল। সকালে মেয়েটা রাগ করে আর স্কুলেও যায়নি, এখন এখানে কান্না করছে কেন? সকালে রাগের জন্য কান্না করছে? খানিকটা ইতস্ততা নিয়ে প্লাবন ভরাট তবে শান্ত কণ্ঠে ডাক দিল, তিস্তা। তিস্তার কোনো ভাবান্তর দেখা গেল না, বরং সে কান্নার গতি আরেকটু বাড়িয়ে দেয়। প্লাবন আবারও ডাক দিল আদুরে কণ্ঠে, তিস্তা, কি হলো তোর? তিস্তার তবুও নড়াচড়া নেই। প্লাবন এবার ইতস্ততা ঝেড়ে ফেলে দিয়ে তার ডান হাতটা তিস্তার বাহুতে রাখতেই তিস্তা ভয় পেয়ে ছিটকে দূরে সরে গেল। ভীত কণ্ঠে বলল, আমি আর এ জামা পরবো না, আমি আর ছোটাছুটি করবো না, আমি আর ওর সামনে যাব না। নোংরা মানুষ, সবাই নোংরা। তিস্তার আচমকা কথাগুলো প্লাবনের মস্তিষ্ক অবধি পৌঁছতে একটু সময় লাগে, কিন্তু বোধগম্য হতেই শরীরটা একটু কেঁপে ওঠে। অনাকাঙ্ক্ষিত ভয় মাথাচাড়া দিয়ে ওঠে। তিস্তা এসব কথা বলছে কেন? প্লাবন ব্যক্তিব্যস্ত স্বরে বলল, কি হয়েছে তিস্তা? কে কি বলেছে তোকে? আমায় বল, কি হয়েছে? তিস্তার ততক্ষণে হেসকি উঠে গেছে কাঁদতে কাঁদতে। সে মাস্টার মশাইয়ের দিকে তাকায়, চোখগুলো লাল হয়ে ফুলে গেছে। মাস্টার মশাইকে দেখে ভিতরে সব কান্না বের হয়ে আসে। অভিযোগের স্বরে বলে,
সবাই খারাপ মাস্টার মশাই, অনেক খারাপ। জানেন, আমার গাল, পেট, ঘাড় ধরেছে ও বাজেভাবে। খুব খারাপ ওর হাত। প্লাবন আতকে উঠে বিস্মিত কণ্ঠে বলে। কে কে ধরেছে তোর গাল? তিস্তা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দেয়। অস্পষ্ট স্বরে বলে। দুলা ভাই। ফুলো ফুলো চোখ দুটি কিছুক্ষণে বিবর্তনে উচ্ছ্বাসে পরিপূর্ণ। প্লাবন দূর হতে উচ্ছ্বাসিত মুখখানা দেখে তৃপ্তির হাসি হাসে। ছোট্ট শ্বাস ফেলে বলে, আর খাবি তেঁতুল আচার? তিস্তা শেষ পর্যায়ের আচারটুকু মুখে পুড়ে নেয়। অমৃতের ন্যায় অতিরিক্ত স্বাদের চোখ দুখানা বন্ধ হয়ে আসে। তিস্তার এমন মুখ ভঙ্গি দেখে চাপা হাসে প্লাবন। আচারের প্রতি তারও ভীষণ লোভ হচ্ছে। তিস্তা খাওয়ার অভিনয় দেখে। তিস্তা মুখের আচারটুকু শেষ করে আঙ্গুলগুলো চাটতে চাটতে বলে, না মাস্টার মশাই, আর খাবো না। তবে কি আমি আচারের বয়াম রেখে আসবো? তিস্তা মাস্টার মশাইয়ের কথাগুলো শুনে তৎক্ষণাৎ আচারের বয়ামটা ছিনিয়ে নেয়। প্লাবনের কাছ থেকে একটু আড়াল করে বলে, না, এই আচার আমি বাড়ি নিয়ে যাব। এখন আর খেতে ইচ্ছে করছে না, কিন্তু যদি পরে আবার খেতে ইচ্ছে করে তখন আমি কি করব? তাই এটা আমার সাথে নিয়ে যাচ্ছি। যেদিন আমার খাওয়ার ইচ্ছে শেষ হয়ে যাবে সেদিন দিয়ে দিব। তোর ইচ্ছে শেষ হওয়ার আগে না আবার আমার আচার শেষ হয়ে যায় দেখিস। মাস্টার মশাইয়ের এমন কথায় তিস্তা ভ্রু কুঁচকে তাকায়। কতক্ষণ তাকিয়ে থেকে ঠোঁট ফুলিয়ে বলে, আপনি কি চাচ্ছেন আমি এখন রাগ করে আচার না নিয়ে চলে যাই? প্লাবন হতভম্ব হয়ে যায় এখন প্রশ্নে। খানিকটা হোঁচট খায় মনে মনে। ব্যক্তিব্যস্ত স্বরে কিছু বলতে যাওয়ার আগেই তিস্তা বয়ামটা নিজের ব্যাগে রাখতে রাখতে বলল, আপনি এমনটা চাইলেও কিছু করেননি, কারণ আচারটা আমার ভীষণ ভালো লেগেছে। আপনাকে এর জন্য আমি পড়া শিখে দিব, কেমন? প্লাবন এবার শব্দ করে হেসে দেয়। মেয়েটা এত বাচ্চা বাচ্চা কথা বলে কেন? একটু আগেও এই ছোট্ট মেয়েটা কেমন যেন বড় হয়ে গিয়েছিল, ভীষণ অচেনা এক নারীতে রূপান্তরিত হয়েছিল। কতটা ধৈর্য সহকারে সামলাতে হলো তাকে। প্লাবন তিস্তার মাথায় চেনহের হাত বুলিয়ে বলল, তোর আপা জানে তাই না? তুই তোর আপাকেই প্রথম বলেছিলি খারাপ স্পর্শের ব্যাপারটা। আমি সবার আগে আপনারই বলছি। দুলা ভাই নষ্ট পুরুষ। আমি আপারে অনেক বলেছি, কিন্তু আপা আমাকে চড় লাগিয়েছে মাস্টার মশাই, অনেক জোরে মেরেছে। শুকনো চোখগুলো কথার পরিপ্রেক্ষিতে জলে পরিপূর্ণ হয়ে গেল। প্লাবনের ভীষণ অবাক লাগলো তিস্তার আপার ব্যবহারে। সে অবাক কণ্ঠে বলল, তোর আপা আর কিছু জিজ্ঞেস করেনি তোকে? আর কিছু বলেনি? হ্যাঁ বলেছে তো, আপা কান্নাও করেছে। আপা বলেছে এ কথা বাড়ির কাউকে না বলার জন্য। তাই তো আপনারে বললাম মাস্টার মশাই, আপনি আর কাউকে বলবেন না, কেমন? আপা কষ্ট পাবে। আপা বলেছে এ কথা আমি কাউকে বললে তার সংসার ভেঙে যাবে, তখন গলায় দড়ি দেওয়া ছাড়া নাকি উপায় থাকবে না। দুলা ভাইরে সে অনেক ভালোবাসে। কথা শেষ করে মন খারাপের বিষণ্ণতায় ডুব দেয় তিস্তা। প্লাবন হতাশার শ্বাস পেলে বলল, এটা ভালোবাসা না রে। ভালোবাসা অন্ধ বানিয়ে দেয়, হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। সেটা ভালোবাসা না। তোর আপার সংসার করার লোভ তার স্বামীকে আরও এক ধাপ এই নোংরামির দিকে এগিয়ে দিচ্ছে। বাঙালি নারীজাত ভাবে সংসারবিহীন তারা কিছু না, তাই হাজারো নোংরামি সহ্য করেও সংসার রাখার জন্য মরিয়া হয়ে যায়। আচ্ছা, একটা কাজ করবি তিস্তা? তিস্তা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে বিষণ্ণ স্বরে বলল, কি কাজ মাস্টার মশাই? হ্যাঁ, তোকে তোর দুলাভাই সবার আড়ালে স্পর্শ করেছে তাই না? হ্যাঁ। তাহলে তাকে শাস্তিটা সবার আড়ালে তুই দিবি, পারবি না? প্লাবনের কথা তিস্তার বোধগম্য হয় না। সে প্রশ্নাত্মক দৃষ্টিতে তাকিয়ে বলে, কি শাস্তি দিব? আর দুলা ভাই আমার বড়। প্লাবন কিছুটা রেগে যায়, ভরাট কণ্ঠে বলে, বড় বলে তুই শাস্তি দিতে চাস না, আর সে তোকে নোংরা চোখে দেখুক সেটা তোর ভালো লাগবে? তিস্তার ডানে বামে মাথা নাড়ল, যার অর্থ তার ভালো লাগবে না। প্লাবন এবার আশ্বাসের স্বরে বলল, তোর আপার অন্ধত্ব তুই ঘুচাবি, আর দুলাভাইয়ের নোংরামিও তুই দূর করবি, পারবি না? তিস্তার হঠাৎ কি যেন হলো, চোখ দুখানা চকচক করে উঠল। ভীষণ আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, পারবো মাস্টার মশাই।
মেয়ে মানুষকে সৃষ্টিকর্তা আলাদা শক্তি দিয়ে হয়তো বানায়। তারা যতটা অবুঝ হোক নিজের নিরাপত্তা বেশ ভালোভাবেই বুঝে। তিস্তাও সেই স্বভাবের বাহিরে না। হঠাৎ উঠোন থেকে চওড়া কণ্ঠে ডাক ভেসে এলো। মাস্টার মশাই বাড়িতে আছেননি? মোরল সাহেব আইছে আপনার সাথে দেখা করার জন্য। প্লাবনের কপাল কুঁচকে যায়। মোরল সাহেব তার সাথে দেখা করতে আসছে কেন? হঠাৎ তিস্তাও অবাক দৃষ্টিতে মাস্টার মশাইয়ের দিকে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, মোড়ল সাহেব আপনার সাথে দেখা করতে কেন আসছে মাস্টার মশাই? সরি। প্লাবন মাথা নাড়িয়ে জানি না বলে বড় টিনের ঘর থেকে বেরিয়ে আসে। প্লাবনের মাও দুপুরে ভাত খেয়ে ঘুম দিয়েছিল, কিন্তু মোরলের নাম কানে যেতেই ভীষণ ঘুম যেন কোথায় উবে গেল। সে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বাহিরে বেরিয়ে এলো। তখন শরতের নরম দুপুর। গ্রামের দুপুরবেলাটা বেশ নিস্তব্ধ। মোরল সাহেবকে দেখে প্লাবন বেশ সম্মানের সাথে সালাম করে, বিনীত কণ্ঠে প্রশ্ন করে, আপনি এখানে যে? কোনো প্রয়োজন থাকলে আমাকে ডাকতে পারতেন। মোরল সাহেব তার সাথের চাকরটার কাছ থেকে হুকা পান করে। হুকার ধুয়ো আকাশে উড়িয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলে, এই গ্রামে তো অনেক মাস্টারই আছে, কিন্তু আমার মাই এখনকার তোমারই লাগবো পড়ার জন্য। তুমি সময় কইরা গিয়ে পড়াইও, টাকা পয়সার ব্যাপার নিয়ে ভাবতে হইব না। প্লাবন তার মাধুর্যতাময় কণ্ঠে আরো বিনীত ভাব ঢেলে বলে, শিক্ষকদের পড়ানোর বিনিময়ে যেটা দেওয়া হয় সেটাকে সম্মানই বলে, টাকা পয়সা না। আর আপনি তো জানেন দুপুরে আমার একটা শিক্ষার্থীদের দল আছে যাদের আমি পড়াই। সেটা ছুটি দিতে দিতে সন্ধ্যা নামে, এরপর তো আর পড়ানো সম্ভব না। আপনি বরং কঙ্কনারে এসে পড়ে যেতে বললেন। প্লাবনের কথা শুনে প্লাবনের মা হুঙ্কার দিয়ে বলে, তাকে কি বলছো প্লাবন? মোড়ল সাহেব যেখানে এত বড় প্রস্তাব দিচ্ছে সেখানে তোমার না করাটা বেমানান। এটা আমার একান্তই ব্যক্তিগত বিষয় মা, আপনি কিছু বলবেন না আশা করি। প্লাবনের কথায় তার মা চুপ হয়ে গেলেও মোরলের সাথে থাকা তার চাকরটা চোখ রাঙিয়ে ওঠে, ধমকের স্বরে বলে, আপনি ভুইয়া বাড়ির মাইয়ারে পড়াইতে পারবেন না? এত সাহস কই থেকে আসে আপনার? গ্রামে টিকতে পারবেন তো? মোরল সাহেব বিরাট এক ধমক দিল লোকটাকে। শাসানোর ভঙ্গিতে বললেন, তোর এত সাহস কই থেকে আসে? আমি তো কথা কইতাছি, মাস্টারগুলোকে অভদ্রতা করবি না। মোরলের ধমকে চাকরটা মাথা নত করে ফেলল। মোরল সাহেব নিজের বিদঘুটে আকৃতির হাসি দিয়ে সাধারণ কণ্ঠে বলল, আচ্ছা মাস্টার, তুমি যা কও তাই হইব। তাহলে কঙ্কা কাল থেকে তোমার এখানে আইসা পড়ব। ভালো তেইকো। প্লাবন ঘাড় নাড়িয়ে বলল, বসলেন না? না মাস্টার, মেলা কাজ আছে, আজ তাহলে আসি। প্লাবন মাথা নাড়িয়ে সম্মতি দিল। মোরল বের হতে নিয়েও একটু দাঁড়ালো, পড়ার ঘরটার দিকে তাকালো। ঘরের দরজা ঘেঁষে তখন তিস্তা দাঁড়ানো। মোরল তিস্তার দিকে তাকিয়ে অদ্ভুত কণ্ঠে প্লাবনের উদ্দেশ্যে বলল, এই তিস্তা নদী যে এখানে, কঙ্কা এলে আবার দেখো নদীর জল বহুদূর না গড়ায়। একটা সাপ হইলে আর একটা নেউল। মোরলের কথায় প্লাবন কিছুটা হেসে দেয়। হেসে চোখে ইশারা করে তেমন কিছু হবে না। মোরল প্লাবনদের সদর দরজা পার হতেই তিস্তা দুলাফে উঠোনে নেমে এলো। বিরক্ত মেশানো কণ্ঠে বলল, ওই কঙ্কনারে পড়ানোর কি দরকার আপনার মাস্টার মশাই? ও খালি ঝগড়া করে, আমার একদম ভাল লাগে না ওরে। টাকার গরমে যেন ওর শান্তি পায় না, এমন ভাবখানা। প্লাবন তিস্তার কথায় কিছু বলতে নিবে তার আগে প্লাবনের মা মুখ ঝামটা দিয়ে বলল, আমার ছেলের সুখ তো কারো সহ্য হয় না, স্বয়ং ওর নিজের সুখ সহ্য হয় না। মোড়লের বাড়ি গিয়া মোড়লে কত টাকা পড়াইতো না, হে তো আবার দরদি, এখন আবার এই অরুণচণ্ডীর মেয়ের ঢং করতে আইছে। যা বাড়িতে যা। প্লাবন অসহায় কণ্ঠে বলল, আহ মা, ওর সাথে কিভাবে কথা বলছো? যা তিস্তা, পড়ার ঘরে যা। তিস্তা আর এক মুহূর্ত ব্যয় না করে ঘরে চলে গেল। মাস্টার মশাইয়ের মাটা কেমন যেন মহিলা, বেশ পড়াশোনা জানলেও কেমন যেন আচার আচরণ। প্লাবন ছোট্ট শ্বাস ফেলে মাকে কিছু বলতে যাওয়ার আগেই তার বাকি শিক্ষার্থী চলে আসলো। ব্যস্ত হয়ে গেল সে দৈনন্দিন কাজে। বাড়ির উঠোনে হারিকেনে আলোটা মিটমিট করে জ্বলছে। তিস্তা রান্নাঘরে মাছগুলো ভাজছে।
মা পাশের বাড়ি গিয়েছে, সে বাড়িতে ঝামেলা হচ্ছে বলে। যাওয়ার আগে তিস্তা ঘাড়ে মাছ ভাজার বিরাট দায়িত্ব দিয়ে গেছে। বাড়িতে এখন সে তার দাদি আর দুলাভাই আছে, আপা মায়ের সাথে গিয়েছে। তিস্তা গভীর মনোযোগ তেলের ভিতর থাকা ফুটন্ত মাছগুলো দেখছে। এটার মাঝেও ভীষণ আকর্ষণীয় কিছু খুঁজে পাচ্ছে বোধ হয় সে। আসলে বয়সন্ধির সময়টাই এমন, অসাধারণ বিরক্ত আসে আবার অতি সাধারণ আনন্দিত করে। কিশোরী তিস্তা হঠাৎ অনুভব করলো তার পিঠে নোংরা হাতের ছোঁয়া। সে হাতটা জামার ভিতরে থাকা অতি গোপনীয় পিঠটা বাজে ভাবে ছুঁয়ে দিচ্ছে। তিস্তা চমকে পিছে তাকায়, বিস্মিত কণ্ঠে বলে, দুলাভাই। পেট মোটা ভারী শরীরযুক্ত মোতালেব হালকা হাসে, হাতের ছোঁয়া আরও গভীর করে। যতটা গভীর করলে পিঠের অন্তর্বাসের কাপড়টা অবধি ছোঁয়া যায়। বিশ্রী হেসে বলে, বেশ বড় হয়েছিস, এবার দুলাভাইয়ের খাতির যত্ন কর, চুড়ি আলতা আয়না কিনে দিব। তিস্তা উঠতে নিলেই শক্ত হাতের চাপে উঠতে পারে না। দুলাভাই তবে মনুষ্যত্ব একবারে হারিয়ে ফেলছে। তার দাম কি তিস্তাকে দিতে হবে? আপা কাউকে কিছু না জানিয়ে চলে গেল কেন আম্মা? নিজের ছোট মেয়ের কথায় তনোয়া বেগম ফিরে তাকালেন। তার হাতে ছাই লেগে আছে। গতরাতে এঁটো বাসনগুলো ধুচ্ছিল সে। হাতের পাতিলটা নিচে রেখে গম্ভীর কণ্ঠে বলল, ভালো হয়েছে তুমি এসেছো এখানে। তো কাক ডাকা ভোরে ওঠার মেয়ে তো তুমি না, কেন উঠেছো? ঘুম ভেঙে গেল আম্মা। বললা না তো আপা চলে গেল কেন? তনয়া বেগম বিরক্তি খানিকটা ভুরুকুসকে অধৈর্য মাখানো কণ্ঠে বলল, এখানে এসে একটু পানি তুলে দিয়ে যাও তো, হাঁড়ি পাতিলগুলো ধুয়ে ফেলি, বাসি কাজগুলো আগে শেষ করে নিই। আসো আসো। মায়ের তাড়াহুড়ো মাখানো কণ্ঠে বোঝাই যাচ্ছে মায়ের প্রতিটা সেকেন্ডের মূল্য কতটা। আর তাছাড়া মা কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। তিস্তা আর কিছু না বলে মায়ের হাতে হাতে একটু সাহায্য করে দিল। তনয়া হাঁড়ি পাতিলে পরিষ্কার পানি ঢেলে পরিষ্কার করতে করতে সেদিকে মনোযোগ স্থাপন করে বলল, মেয়ে হয়েছে, তুমি সবার আগে নিজের নিরাপত্তার কথা তোমাকে ভাবতে হবে। আর তা তুমি ভেবেছো, কিন্তু যখন দেখবে তোমার একার পক্ষে নিজেকে নিরাপদ রাখা সম্ভব হচ্ছে না, তখন কাউকে জানাতে হবে। নিজের নিরাপদের জন্য মাঝে মাঝে অন্যের কথা ভুলতে হবে। যাই হোক, কাল মোতালেবের হাতে গরম তেল তুমি মেরেছিলে, তাই না? মায়ের সবটা কথা এতক্ষণ মন দিয়ে শুনছিল তিস্তা, কিন্তু শেষের প্রশ্নে তার হাতে থাকা থালের পাজাটা পড়ে গেল ঝনঝন শব্দে। শরীরের মাঝে অস্থিরতা কাজ করলো। কাল রাতে আধারিয়া প্রতিবাদের কথা তার মাথা চড়া দিয়ে উঠল। যখন দুলাভাই তার বাহু শক্ত করে ধরে রেখেছিল, সে তখন কড়াই থেকে অনেকখানি গরম তেল গোল চামচের মাধ্যমে নিয়ে দুলাভাইয়ের হাতে ছুঁড়ে ফেলে। দুলাভাই আঁতকে উঠে, সামান্য চেঁচিয়ে ওঠে। ততক্ষণে মা আর আপা বাড়িতে এসে পড়ছিল। দুলাভাইয়ের অস্থিরতম চিৎকারে তারা রান্নাঘরের দিকে এগিয়ে এসে দেখে দুলাভাইয়ের হাতে অবস্থা খারাপ হয়ে গেছে। যখন সবাই জিজ্ঞেস করলো কিভাবে এমন হয়েছে, তখন তিস্তা খুব চালাকির সাথে বলেছিল দুলাভাই মাছ ভাজতে এসেছিল আর গরম কড়াইয়ের অনেকখানি তেল উল্টো পড়ে যায় তার উপর। তিস্তা ভেবেছিল সে ঘটনাটা হয়তো কেউ জানবে না, কিন্তু আম্মা কিভাবে জানলো? তিস্তাকে চুপ থাকতে দেখে তনয়া উঠে দাঁড়ালো, মেয়ের গালে শক্ত এক চড় বসালো, কর্কশ কণ্ঠে বলল, তুমি কতটা বড় হয়েছো যে তোমার সাথে হওয়া অন্যায়ের কথা আমাদের জানাতে পারো না? তোমার সাথে মোতালেব খারাপ আচরণ করে, সেটা আগে বললে এত দূর ব্যাপারটা যেত না। নোংরা আচরণ করার সাহস ওর হতো না। তোমারই বা কী দোষ? যেখানে তোমার বড় বোনেরই সংসার টিকিয়ে রাখার আশায় নিজের ছোট বোনের সাথে হওয়া অন্যায়কে প্রশ্রয় দিয়েছে, এমন মেয়েও আমি পেটে ধরেছিলাম। ছি! তিস্তার চড়ের ব্যথায় চোখ টলমল করে ওঠে, গাটা যেন জ্বলে যায়। কিন্তু তার চেয়ে বেশি জ্বলে যায় হৃদয়টা। আম্মা তাকে ভুল বুঝেনি তাহলে? তনয়া থালা বাসনগুলো একটা একটা করে মাটি থেকে তুলতে তুলতে বলে, আজ থেকে ফ্রক পরা বন্ধ। আমি তো ভুলেই গেছিলাম, সব মানুষ এক হয় না। তোমার দৌড়ঝাঁপ কমাবো। মোতালেব কেবল একটা না তো আর না, এ সমাজে অনেকগুলো আছে। যাও,
ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে স্কুলের জন্য তৈরি হও। বড় হচ্ছ, শরীর বাড়ছে, বুদ্ধিটাও বাড়াও। তিস্তা মায়ের উপর অভিমান করে, ছুটে চলে যায় ঘরে। তনয়া ছোট্ট শ্বাস ফেলে বড় মেয়েটা এত স্বার্থপর ভাবতেই তার গা শিরশির করে ওঠে। ভাগ্যিস গতকাল তার শাশুড়িটা লতিকা বেগম রান্নাঘরের দৃশ্যটি দেখেছিল, না হয়তো এই মোতালেব আরও নোংরামি করতো তার ছোট মেয়ের সাথে। আর তারা জানতেও পারতো না বড় মেয়েকে সে আড়ালে নিয়ে গিয়ে সব বলার পরে বড় মেয়ে নিজের বোনকে খারাপ বলে। তার বোন নাকি ফ্রক পরেছে, ছেলেদের আকর্ষণ করছে। কতটা নিচু মনে হলে এসব বলছে, তাই তো ঠাটিয়ে দুখানা চড় দিয়ে বাড়ি থেকে চলে যেতে বলছে। সংসার যেহেতু তার এত প্রিয়, চরিত্রহীন সঙ্গী নিয়ে যদি সংসার করার এত শখ, তবে এ বাড়ির মুখ দর্শনও যেন না করে। চোখ রোদ খাড়াখাড়ি আকারে শরীরে পড়েছে, গরমে যেন শরীর জ্বলছে। স্কুল মাঠটার মাঝখানে তিস্তা তার বন্ধুদের সাথে খেলাধুলা করছে। শরীরটা তার আজ ভীষণ খারাপ লাগছে। ভেবেছে না খেয়ে আসার জন্য হয়তো এমন হচ্ছে। গোল্লাছুট খেলায় মত্ত তিস্তাকে ভরাট কণ্ঠে মাস্টারমশাই ডাক দিল। তিস্তা এখানে আয়। খেলায় মত্ত তিস্তা খেলাতে বিঘ্ন ঘটায় একটু বিরক্ত হলো, তবুও মাস্টারমশাই ডেকেছে বলে কথা। খেলা রেখে সে ছুটে আসলো। ঘরমাক্ত লাল বর্ণা মুখখানার লেপ্টে থাকা ছোট্ট চুলগুলো কপাল থেকে সরিয়ে হাঁপিয়ে ওঠা কণ্ঠে বলে, কি মাস্টার মশাই? মাস্টারমশাই উত্তর দিল না, বরং তিস্তার বই বহন করা থলেটা তিস্তার দিকে এগিয়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, বাড়ি যা তাড়াতাড়ি, আর স্কুলে থাকার দরকার নেই, যা। পারলে স্কুলের পিছনে রাস্তা দিয়ে বাড়ি যাবি, বড় রাস্তায় উঠবি না, কেমন? তিস্তা অবাক হয়, হতভম্ব কণ্ঠে বলে, মাত্র তো একটা বিষয় পড়াইলো মাস্টার মশাই, ছুটি হতে তো মেলা দেরি। এখন গেলে বড় মাস্টার বাবার কাছে বিচার পাঠাইবে। তুই বড় হবি কবে? নিজের শরীরে প্রতি তো অন্তত একটু যত্নশীল হওয়া উচিত। যা, বাড়ি যা। তিস্তা অবাক হলো। হঠাৎ তার মনে পড়লো তার শরীর অসুস্থ হওয়ার কারণটা। প্রতি মাসের রুটিন মাফিক অসুখটা আবার তাকে ধরেছে, আর সে ভুলে গেল। মাস্টারমশাই কিভাবে জানলো? তিস্তা ভীরু চোখে পরনের কাপড়খানার দিকে তাকালো। লজ্জায় সে মিশে গেল। ব্যাগটা হাতে নিয়ে দৌড়ে ছুটে গেল স্কুলের পেছন দিকটাতে। কোনো থামাথামি নেই। এ বিশ্রী লজ্জায় ঢাকার জন্য প্রাণপণে তাকে ছুটতে হবে। যতদূর গেলে মাস্টারমশাইয়ের চোখে চোখ পড়বে না। দীর্ঘ 2 দিন পর বাড়ি থেকে বের হয়েছে তিস্তা। দাদি তাকে এ 2 দিন বাড়ি থেকে বের হতে দেয়নি। বনবাজারে ছুটে বেড়াতে নাকি ভূত পেতনি ধরবে সে ভয়ে। গ্রামে প্রচলিত কিছু যুক্তিহীন নিয়ম সবসময়ই প্রচলিত থাকে। আজ জোর করে তিস্তা বের হয়েছে। স্কুলে নাকি পরীক্ষা শুরু হবে, তাই তিস্তা মশাইয়ের কাছে পড়তে যেতে হবে। তাছাড়া বাকি সহপাঠীরা জানিয়েছে কঙ্কনা নাকি মাস্টার মশাইয়ের সাথে অনেক ভাব জমিয়েছে। সে ভাবও তো দেখতে হবে। পাঠশালায় বাকি সহপাঠীরা চলে এসেছে তিস্তার আগেই। পড়ানো প্রায় শুরু হয়ে গিয়েছে। তন্নাতে হাজির হয় তিস্তা। প্রতিদিন দেরি করে পড়তে আসাটা যেন তার বদ অভ্যাসে পরিণত হয়েছে। প্লাবন তখন কালো বোর্ডটাতে গুটি গুটি অক্ষর লিখতে ব্যস্ত। দরজার কারো উপস্থিতি টের পেয়ে সে দরজার পানে তাকাতেই 2 দিন পর কাঙ্ক্ষিত মুখখানা দেখতে পেল। 2 দিন যাবতে মুখখানা দেখার আশায় কতবার যে সে দরজার পানে তাকিয়েছিল, আজ তার অবশেষে তাকানোটা বিফলে গেল না। তিস্তার আজ অন্যরকম রূপ। নীলরাঙ্গা ঝলমলে 3 পিস শরীর জড়ানো, চুলগুলো পিঠে ভিজার সাথে লেপটানো, চোখের নিচে মোটা করে কাজল দেওয়া, গলার কালো একটা তাবিজ বাঁধা। ফ্রক পরা ছোট্ট তিস্তা যেন 3 পিস পরে বেশ বড় হয়ে গিয়েছে। নিজেকে সাজিয়েছেও ভীষণ সুন্দর করে। কে বলবে মেয়েটা ছোট? তিস্তা প্লাবনের দিকে তাকিয়ে বিনত কণ্ঠে বলল, আবারও মাস্টার মশাই? প্লাবন কিছুটা বলার আগেই কঙ্কনা খোঁচা মারার কণ্ঠে বলল, কি রে তিস্তা, এত সাজুগুজু কেন করেছিস? বিয়ে ঠিক হলো নাকি? তিস্তার এতক্ষণে কঙ্কনার দিকে দৃষ্টি গেল। মেয়েটা কালো রঙের মখমল কাপড়ের জামা পরে এসেছে, বেশ সুন্দর লাগছে। 10 জনের মাঝে এসে দাঁড়ালে বেশ নজর কাড়বে তার রূপ নির্দ্বিধায়। পরক্ষণে কঙ্কনার কথাটা মাথায় খেলে যেতেই ক্ষুব্ধ হয়ে ওঠে সে। তেড়ে গিয়ে কিছু বলতে যাওয়ার আগে প্লাবন আটকে দেয় তাকে। রামধমক দিয়ে বলে,
দুদিন পর কি করতে এসেছিস সেখানে? এমন পড়াশোনা করার চেয়ে না করাই ভালো। আর মুখে এমন রংচং মেখেছিস কেন? বিয়ের বাতাস শরীরে লেগেছে নাকি? প্লাবনের ধমকে সশব্দে হেসে দেয় কঙ্কনা। তিস্তা হা হয়ে যায়। হঠাৎই তো তার শাস্তে মন চাইলো, তাই বলে মাস্টারমশাই এসব বলবে, তাও কঙ্কনার সামনে। ভীষণ অভিমান জাগে তিস্তার। দ্রুত সে বের হয়ে যায়। প্লাবন দু একবার পিছে রাখলেও সে শুনে না। মন খারাপ হয় প্লাবনের। এভাবে না বললেও হয়তো পারতো। মেয়েটা দুদিন পর দেখলো, অথচ ভালো করে দেখতেও পেল না। ছোট্ট একটা আফসোসের শ্বাস ফেলে আবার নিজের পড়ানোতে মনোযোগী হবে প্লাবন। এমন সময় তিস্তা আবার দরজার সামনে দাঁড়ায়। লাল টকটকে ফুলো গাল আর নাকটা প্রমাণ করে দিয়েছে মেয়েটা ভীষণ কেঁদেছে। প্লাবন এবার দারুণভাবে অবাক হয়ে যায়। চোখের নিচে গাঢ় কাজলটা ধুয়ে এসেছে তিস্তা। এর কালো রঙটা খুব এলোমেলো হয়ে গেছে, তবুও এটে বসে আছে চোখের কোণে। জামার সামনে অংশটা কিছুটা ভিজে গিয়েছে। মেয়েটা তবে মুখ ধুয়ে এলো, এত রাগ! প্লাবন ঘরে ঢোকার অনুমতি দিতেই তিস্তা গট গট পায়ে রুমে ঢুকলো। কঙ্কনা খোঁচামারা কণ্ঠে বলল, আচ্ছা তিস্তা, পৃথিবীতে এত নাম থাকতে তোর নাম তিস্তা কেন রাখলো? তাও আবার আমাদের গ্রামের পাশে তিস্তা নদী থাকতেও তোকে আবার সেই নাম দেওয়ার কোনো দরকার ছিল? প্লাবন তিস্তার দিকে এক মুহূর্ত তাকালো। তিস্তার মুখ খোলার আগে সে ধমকের স্বরে বলল, কঙ্কনা, উল্টাপাল্টা কথা বললে এখানে পড়তে আসার দরকার নাই। এটা তোমার এসব কথা বলার জায়গা না। কঙ্কনা চুপ হয়ে গেল। তিস্তার ভীষণ জায়গাতে বসতে যাবে এমন সময় বাইরে থেকে হইচই বেশি এলো। প্লাবন ছুটে বের হয়ে আসলো। তার পিছে পিছে সব শিক্ষার্থী ছুটে আসলো। প্লাবন সদর দরজার কাছে দাঁড়াতেই দেখলো গ্রামের অনেক লোক বড় রাস্তার দিকে ছুটে যাচ্ছে। প্লাবন গ্রামের এক মুরব্বীকে ডাক দিয়ে জিজ্ঞেস করলো, চাচা কি হয়েছে? মুরব্বী ব্যস্ত কণ্ঠে বলল, তিস্তা নদীতে একটা মাইয়ার লাশ ভাইসা উঠছে। কি সুন্দর মাইয়া নাকি, সবাই তো তাই দেখতে যাইতেছে। প্লাবন বিস্মিত কণ্ঠে বলে, মেয়ের লাশ? হ মাস্টার, মাইয়ার লাশ। আমরা যখন ছোট ছিলাম তখনও এমন লাশ ভাইসা উঠতো। আমরা সবাই ছড়া বাইন্দা বলতাম, নদীর নাম তিস্তা, লাশ আসে ভাইসা। অনেক বছর পর সেই দিন দেখে আবার আইতাছে। তাইলে আর মাইয়ারা ছোট বাচ্চারা নিরাপদ না? চাপা উত্তেজনায় পুরো গ্রাম স্তব্ধ। উত্তেজনা ছড়িয়ে গেছে মাস্টারমশাইয়ের সকল শিক্ষার্থীর মাঝেও। সবচেয়ে উত্তেজিত হয়েছে তিস্তা। কার লাশ ভেসে এসেছে নদীতে তা না দেখলে যেন তার শান্তি হবে না। মাস্টারমশাই সবাইকে ছুটি দিয়ে দেয়, কারণ এত উৎকণ্ঠা নিয়ে ছেলে মেয়ের আর পড়তে মন বসবে না। সবাই যখন বের হয়ে গেল, মাস্টারমশাই তিস্তাকে ভরাট কণ্ঠে বলল, তুই কিন্তু ভুলেও নদীর পার যাবি না। তুই এখানে থাকবি এখন। গত দুদিন যাবৎ অনেক পড়া পড়িসনি, এখন সব পড়ে শেষ করবি। তিস্তার চকচকে উত্তেজনা আকাশ সমান হতাশায় রূপান্তরিত হলো। একরাশ নতুন কিছু দেখার উদ্দীপনা মিটিয়ে গেল ভরাট কণ্ঠে উচ্চারিত হওয়া শব্দগুলোর কাছে। তার ভয়ঙ্কর রকমের রাগ হলো। পড়াশোনাটা চিষ্টি কেন হয়েছে? এমন ছোট্ট মনের ছোট্ট আশাগুলো খান খান করে দেওয়ার জন্যই বুঝি পড়াশোনার সৃষ্টি। পড়াশোনা মরে যেতে পারে না, ওর বাঁচার কোনো অধিকার নেই। এমন ডজনখানেক অভিশাপ দিয়ে তিস্তা পড়ার বেঞ্চটার দিকে এগিয়ে গেল। তার উচ্ছ্বাসিত মুখভঙ্গির সেকেন্ডের মাঝে বিরাট পরিবর্তে পেট ফেটে হাসি এলো প্লাবনের। এ মেয়ের যা আগ্রহ সব ব্যাপারে, এত সহজে লাশ না দেখে মিটবে না। একাই চলে যাবে সুযোগ পেলে। দীর্ঘক্ষণ নিজের মাঝে মাঝে আকাশ পাতাল ভেবে প্লাবন ঠিক করলো তিস্তার আগ্রহ শেষ করার উপায়। তিস্তা ব্যাগ থেকে বই বের করতে যাবে, তার আগে প্লাবন একরাশ গম্ভীর কণ্ঠে বলল, তুই সত্যি নদীর পাড়ে যাবি না? কিভাবে যাব? আপনি ছুটি দিয়েছেন? চল, আমি নিয়ে যাব, কিন্তু সেখানে গিয়ে কোনো কথা বলতে পারবি না। রাজি? তিস্তার মিয়ে যাওয়ার উৎসাহ দ্বিগুণ আকারে ধারণ করলো। উচ্ছ্বাস ভরা কণ্ঠে বলল, সত্যি? হ্যাঁ সত্যি, এবার চল। তিস্তা দিক বেদিক ভুলে ছুটে এলো। বেশ মজার কিছু দেখবে ভেবে উত্তেজিত কণ্ঠে বলল,
চলেন চলেন। ধন্যবাদ মাস্টার মশাই। প্লাবন কিছু না বলে ধীরগতিতে বের হয়ে আসলো। সে জানে তিস্তা তার মনের উত্তেজনা না মিটিয়ে থাকতো না, এর চেয়ে সে সাথে থেকে মনের উৎকণ্ঠা নিভিয়ে দিবে। ভিজে বালুর মাঝে সাদা রাঙ্গা ঝলমলে জামা পরা একটি মেয়ে উপুর হয়ে পড়ে আছে। হ্যাঁ, এ মেয়েটি এখন লাশ বলে চারিদিকে গণ্য হচ্ছে। তিস্তা মাস্টার মশাইয়ের আড়ালে দাঁড়িয়ে আছে। এতক্ষণ চাপা উত্তেজনা কাজ করলেও এখন ভয় করছে। কেমন বিধ্বস্ত চেয়ে দেহখানা। প্লাবন তিস্তার গুটিয়ে যাওয়া দেখে ফিসফিস কণ্ঠে বলল, কিরে ভয় পাচ্ছিস? এই জন্যই বলেছি আসার দরকার নেই, শুনলি না তখন আমার কথা? তিস্তা ভীত চোখে মাস্টার মশাইয়ের দিকে তাকায়। সত্যিই মাস্টার মশাইয়ের কথা শোনা উচিত ছিল তার। এই যে এখন কেমন পস্তাতে হচ্ছে কথাটা না শুনে। অনাকাঙ্ক্ষিত উত্তেজনা ভয় তাকে ক্রমশ গ্রাস করে ফেলেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। নদীর বাতাসে আজ যেন কেমন ধূসর গন্ধ। এটা কিসের লাশের গন্ধ, নাকি কোনো পচে যাওয়া মস্তিষ্কের নোংরামির গন্ধ? মেলার মতো হই হই করে লোক এলো লাশ দেখতে। এ যেন কারো মৃতদেহ না, অসাধারণ এক রোমাঞ্চকর ঘটনা। নিজের চোখে দর্শন না দেখলে যেন দুনিয়াটা মিথ্যে হয়ে যাবে, জন্ম বিফলে যাবে। ধাক্কাধাক্কি করে সবাই দাঁড়িয়েছে লাশ দেখার জন্য। সদর থেকে পুলিশ আসতে বেশ খানিকটা সময় লাগলো। ততক্ষণে ভিড় কমার বদলে দ্বিগুণ বেড়ে গেল। বাড়ি গিয়ে জমিয়ে নতুন গল্প করার লোভ ছাড়তে পারেনি পথিকরা। তাই তো আগ্রহ আর টানটান উত্তেজনা নিয়ে দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখার জন্য। কোন গ্রামের মেয়ে, কার মেয়ে, এসব চেহারা না দেখলে কিভাবে বলবে? তিস্তার ছোট্ট মনটাও সেই পথিকদের বাহিরে না। সে অনেক ভয় পাওয়া সত্ত্বেও দাঁড়িয়ে আছে শেষমেশ কি হয় দেখার জন্য। পুলিশ আসতেই সবাই সরে দাঁড়ায়। চাপা উত্তেজনা থম মেরে আছে সবাই। পুলিশদের মাঝে একজন কনস্টেবল এগিয়ে গেল বড় অফিসারের আদেশে। সবার অপেক্ষার পালা শেষ করে থুবড়ে পড়ে থাকা লাশটাকে সোজা করলো। চুলে ঢেকে যাওয়া চেহারাটাকে সরাতে আটকে উঠে সবাই। ভিড়ের মাঝে এক গগন বিদারক চিৎকার ভেসে আসলো, সাথে ঝলমল করে স্রোত বয় বিষণ্ণতার আফসোসের। হাজারো চিৎকারের মাঝে একটা কথা সবাই বলছে, আরে এটা তো গ্রামের পুরোহিতের মাইয়া ভ্রমরী। ততক্ষণে তিস্তা লাশটার পাশে এসে ধপ করে বসে পড়ে। হৃদয় বিদারক আর্তনাদ করে বলে, আমার ভ্রমর, ও ভ্রমরী, তুই এখানে শুয়ে আছিস কেন? ভ্রমর, ওঠ না সই, ওঠ। তুই ঘুমিয়ে আছিস কেন? ওঠ তাড়াতাড়ি। প্লাবন যেন নিজের বাকশক্তি হারিয়ে ফেলল। ভ্রমরীর লাশ দেখার জন্য চারপাশে এত রমরমা, এত উচ্ছ্বাস। তার পাঠশালা আর একটা দুরন্ত ছাত্রী এভাবে এখানে শুয়ে আছে। পুলিশ কর্মকর্তার কিছু লোকজন এগিয়ে এলো। ভুড়িওয়ালা বড় কর্তা নাক মুখ কুচকে ধমক দিয়ে বলল, এই মেয়ে, ওঠ এখান থেকে। লাশকে ছুঁয়েছিস কেন? পরে তো তোর উপর দোষ পড়বে। যা ওঠ। তিস্তা যেন আরও এঁটে বসলো ভ্রমরীর নিস্তব্ধ দেহখানার সাথে। দুদিন সে ঘর থেকে বের হয়নি বলে মেয়েটা নিজে গিয়ে দেখা করতে এসেছে। কাল দুপুরেও তো দেখা শেষ করে এসেছিল। হ্যাঁ, এ জামাটাই তো শরীরে ছিল। তবে কি মেয়েটা আর বাড়ি ফিরেনি? উৎকণ্ঠায় উত্তেজনায় ঠান্ডা হয়ে আসে তিস্তার শরীর। জড়ানো কণ্ঠে বান্ধবীর লাশখানায় হাত বুলিয়ে বলে, দেখেছিস সই, সবাই তোর নাম ভুলে গেছে। কেমন লাশ লাশ করছে। এই শোনো না, এই শোনো তোমরা, ওর নাম ভ্রমরী। কেউ লাশ বলবে না। আমার সই ঘুমিয়ে আছে। ওঠ না সই, উঠবি না? আর কণ্ঠনালী থেকে শব্দ নিশ্চিত করতে সক্ষম হয়নি তিস্তা। বর্ণহীন পানিতে টাইটুম্বুর হওয়ার তিস্তা নদীর পাড়ে লুটিয়ে পড়ে রক্তমাংসের গলা তিস্তার দেহখানা। সইয়ের নিস্তব্ধতা অসাড় করে দেয় মেয়েটার শরীর। গ্রামে যে কোনো খবর ছড়ায় বাতাসের আগে। অপরিচিত লাশ গ্রামে পরিচিত। ছুটন্ত দুরন্ত মেয়ে ভ্রমরীর যেন কেউ ভাবতেই পারেনি। মানুষজন এভাবে আরও দ্বিগুণ হলো। সাদা ধুতি পরা, কপালে চন্দন লেপটানো মধ্যবয়স্ক বিপরীতিং পুরোহিত নেপাল ঠাকুর হতদন্ত হয়ে দিশেহারার মতন ছুটে আসে। ততক্ষণে প্লাবন আর কয়েকজন এগিয়ে আসে তিস্তার জ্ঞান ফেরানোর আপ্রাণ চেষ্টায়। মধ্যবয়স্ক নেপাল আহাজারি করে ওঠে, নিজের কপালে চাপড়িয়ে উচ্চস্বরে কেঁদে দিয়ে বলে, ও ঠাকুর গো, আবার কপাল কেন পুরো তুমি বারবার? আমার ফুলের মতো কন্যা কেন আজ ধুলোয় লুটালো?
কোন পশুর ক্ষুধায় নিবৃত্তি হলো আমার কন্যা? হে ঈশ্বর, তুমি বুঝি মরারে আবার ময়রা গেলা? আমার মাইয়া ছাড়া আমার যে কেউ নাই, আমি কি নিয়ে থাকবো? ভিড়ের মাঝে থেকে দুই একজন এগিয়ে এলো, নেপালকে সান্ত্বনা দিচ্ছে। তার মেয়ে খুবড়ে খাওয়া লাশটার সামনে দূর দূরান্ত হতে মানুষ এসেছে লাশ দেখার তীব্র আকাঙ্ক্ষায়। এমন পৈশাচিক আকাঙ্ক্ষা থাকতে পারে, এদের না দেখলে বোঝা যেত না। সবার মুখে মুখে আফসোসের স্বর। মেয়েটা অনেক ভালো ছিল, কারো মুখে মুখে তর্ক করতো না, একটু দুষ্টমি করতো তিস্তার স্বাদ দেওয়ার জন্য, কিন্তু কোনো বেয়াদবি করতো না। এমন আরও গুণাগুণ শুরু হলো গ্রামের পর গ্রাম। সাথে আফসোস ছিল সবার মুখে, মা মরা মেয়েটা এমন অকালে মরল। ভর সন্ধ্যা তখন, চারপাশ আধার করা বিষণ্ণ সন্ধ্যা নেমেছে আজ। মধুসখী নদীর কিনারায় রাজকীয় ঘাটের নিচের সিঁড়িতে দাঁড়িয়ে আছে তিস্তা। চুলগুলো তার অদৃশ্য বাতাসে উড়ছে। গতকাল সইয়ের লাশ দেখার পর যে জ্ঞান হারালো, একেবারে রাতে ফিরেছে। জ্ঞান ফিরতে নিজেকে খাটে আবিষ্কার করলো সে। বাহির থেকে তখন ঝিঝি পোকার ডাক ভেসে আসছে, সাথে ভেসে আসছে আম্মা, বাবা, দাদি, চাপা কথোপকথন শব্দ। তিস্তা কান খাড়া করলো। এত চাপা গলায় তো কথা বলার মানুষ না তারা। মা বাবার কথা বাদ দিলেও দাদি, সে কথা বললে কমপক্ষে গঞ্জের দোকান অবধি কথা যায়, আর সে কিনা এত ধীরে কথা বলছে। তিস্তা নিজের ঘরের টিনের দরজায় কান পাতল। বাবা বলছেন, জানো, মেয়েটার যখন দাহ করতে নিল, শরীরের কি অবস্থা তার! কুকুরও বোধ হয় এমন হিংস্র হয় না। বাবার কথার পরিপ্রেক্ষিতে মায়ের চাপার স্বর ভেসে এলো। আচ্ছা, কে করেছে সব? মেয়েটা তো খারাপ ছিল না। গতকাল দুপুরে আমাদের তিস্তার সাথে দেখা করতে এসেছিল, যে জামাটা পরে সেটাই তো শরীরে দেখলাম। তাহলে কি বাড়ি যায়নি মেয়েটা? না, নেপাল ঠাকুরের কথায় যা বুঝলাম, সে গতকাল কুমতি গ্রামে গিয়েছিল কি বোঝার জন্য। বাড়িতে এসেছিল মধ্যরাতে। বাড়িতে মেয়েকে না দেখে ভেবেছিল তার বড় ভাইয়ের বাড়িতে হয়তো মেয়েটা ঘুমাতে গেছে। প্রায় নাকি সে দেরিতে বাড়ি আসলে মেয়েটা নিজের জেঠুর বাড়ি ঘুমায়, কিন্তু কাল যে অদৃষ্ট নির্মর্ম খেলা খেলবে কে জানতো। মেয়েটাকে মেরে নদীতে ভাসিয়ে দিল। কি অমানুষ! পুলিশ কি বলল গো? ওসব পুলিশ টাকার নিচে থাকে, বলেছে তো অনুসন্ধান করবে। ওনারা কিন্তু হাবভাবে তা মনে হয় না। তারপর কিছু সময় চুপ রয় পাশের রুমের মানুষগুলো। তিস্তার চোখ দিয়ে অঝরে বর্ষিত হয় অশ্রু। দাদির কথার পরিপ্রেক্ষিতে আর কথা আসে না। বাবা মায়ের মনে ভয় হয়, রাক্ষসটা কে? সে কি মানুষ খেকো নাকো মেয়ে খেকো? বাকি রাতটা পুরো গ্রামবাসীরই বোধ হয় নির্ঘুম কাটে। নিষ্পাপের মৃত্যু ছাড়া কেই বা মানতে পারে? ভাবনার মাঝে হঠাৎ তিস্তা অনুভব করলো সে ভিজে যাচ্ছে, শরীর বেয়ে পানি পড়ছে। চোখ মেলে দেখে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, ঝপ ঝপ করে বৃষ্টি নেমে ভিজিয়ে দিচ্ছে চারপাশ। কিন্তু হঠাৎ তিস্তার চোখের সামনে দৃশ্যটি দেখে তিস্তার চোখ বড় হয়ে যায় বিস্ময়ে। এতদিন সব পানি শুষে নেওয়া মধুসখী পানি শুষছে না, পানি জমেছে নদীখানায়, সাথে সজীব হয়ে উঠেছে বোধহয় মধুসখী। এ কোনো ভয়াবহ ইঙ্গিত। সেই বিকেল হতে নিশ্চুপ তিস্তাকে খুঁজতে খুঁজতে সন্ধ্যা পেরিয়েছে। মাস্টারমশাই বাড়ি গিয়ে যখন খোঁজ করলো তিস্তা এসেছে কিনা, তখন হতেই সবার ভিতরে ভয় জেগে উঠল। মাস্টারমশাইয়ের বাড়িতে আসেনি, মেয়েটা গেল কোথায়? এপাড়া ওপাড়া খোঁজ চলল সারা বিকেল। মাস্টারমশাইও খোঁজ শুরু করলো। অবশেষে হঠাৎ বর্ষণে সিক্ত হওয়ার পর মাস্টারমশাইয়ের মনে পড়ল তিস্তার প্রিয় জায়গাখানার কথা। ছুটে গেল মধুসখীর পাড়ে। কতক্ষণ দৌড়ঝাঁপ করে নিরাশ হলো সে। অতপর ঘাটের শেষ প্রান্তে চোখ গেল তার। ঘাড় অব্দি চুলগুলো ভিজে লেপ্টে থাকা এক সিক্ত নারীর দিকে নজর গেল প্লাবনের। এই তো তার হারিয়ে যাওয়ার শ্বাসের নতুন আশ্রয়, তার ভীত মনের আপনজন। তিস্তা তখনও ঠাই ঘাটে বসেছিল। বৃষ্টিতে তার ভিজে নাজেহাল অবস্থা, মস্তিষ্ক অবধি পৌঁছয়নি। তার মস্তিষ্কের সচল নিউরনগুলো বারবার এটাই জানান দিচ্ছে মধুসখীর সজীবতা। মাস্টারমশাই তিস্তাকে পেছন থেকে বারবার কয়েক ডাক দিল। ঝড়ের দাপটে হয়তো ডাকগুলো তিস্তার কান অবধি আসেনি।
হঠাৎ নিজের হাতে টান পড়ায় ধ্যান ভাঙল তার। কিছুটা বোধগম্য হওয়ার আগেই চর পড়ল গালে, ছিটকে গেল সে কিছুটা। বিস্মিত কণ্ঠে সামনে তাকাতেই দেখে মাস্টার মশাইয়ের বিক্ষিপ্ত মুখখানা, চোখ জোড়া ভীষণ ক্ষুব্ধ। শরীরের সাথে মাস্টার মশাইয়ের পাঞ্জাবিটা এঁটে সেটে আছে। কয়েক সেকেন্ড মাস্টার মশাইকে বেশ পর্যবেক্ষণ করা হলো তার। হঠাৎ কানে ভেসে এলো অগ্নিবর্ষণ করার মতন কথা। মাস্টার মশাই চেঁচিয়ে বলছেন,